সপ্তম শ্রেণীর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, তাই না? শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের যে পাঠের বিষয় সেটি হচ্ছে কবিতার আবেগ, অভিব্যক্তি এবং রস। এবং সেই সঙ্গে আমরা আজকে একটি কবিতা আবৃত্তি করব কবি জীবনানন্দ দাশের। প্রথমেই আমরা জেনে নিই কবিতার আবেগ, অভিব্যক্তি এবং রস কাকে বলে। শিক্ষার্থীরা, একটি কবিতা শুধুমাত্র পড়ে গেলে হয় না, সেই কবিতাটির সঠিক অর্থ বুঝতে হয়, কবিতাটির ভাব বুঝতে হয় এবং সেই ভাব বোঝার পরে কবিতাটির মধ্যে আবেগ দিয়ে কবিতাকে আবৃত্তি করতে হয়। তো সেই কারণে আমাদের জানতে হবে আবেগ জিনিসটি আসলে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেগ এবং অভিব্যক্তি এবং রস। প্রথমে আমরা জেনে নিই আবেগ কি। আবেগ হচ্ছে কবিতার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন আবৃত্তিকার তার যেসব শব্দ ব্যবহার করে শ্রোতার মনে স্থায়ী আসন লাভ করেন, আবৃত্তি হচ্ছে তার মধ্যে প্রধানতম। এবং যে কোনো শিল্প সৃষ্টির পেছনে কিন্তু আবেগ ক্রিয়াশীল থাকে। কবিতা বলো বা কবি বলো বা চিত্রশিল্পী বা অভিনয় শিল্পী বলো, সমস্ত শিল্পকর্মের পেছনে কিন্তু এই আবেগের অনুপ্রেরণা থাকে। তো সে কারণেই একজন আবৃত্তিকারকে অবশ্যই আবেগায়িত হতে হয়। তা না হলে কিন্তু একজন সাধারণ পাঠক ও আবৃত্তিকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শিক্ষার্থীরা, একজন আবৃত্তিকারের মূল কাজ হচ্ছে যে কবি যে আবেগ দিয়ে কবিতাটি রচনা করেন সেই আবেগটি শ্রোতার কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ আবৃত্তিকার হচ্ছেন মাধ্যম। তিনি বইয়ের পৃষ্ঠায় যে নিষ্প্রাণ অক্ষরগুলো থাকে সেখানে তিনি প্রাণ সঞ্চার করেন। যেমন করে জীবন কাঠি এবং মরণ কাঠির স্পর্শে পাতালপুরীর ঘুমন্ত রাজকন্যাকে জাগিয়ে তোলা হয়, এবং আবৃত্তিকারের কাজটা হচ্ছে ঠিক সেরকম। তো শিক্ষার্থীরা, এই আবেগ নির্বাচন এবং প্রকাশের মধ্যে কিন্তু অবশ্যই বিবেচনা থাকতে হবে। যদি আমরা একটি কবিতার আবেগকে ভুলভাবে প্রকাশ করি তাহলে কিন্তু সেই আবৃত্তিটি ব্যর্থ হবে। তো সে কারণে এই বিষয়গুলো আসলে চিন্তার ব্যাপার রয়েছে। এবং আবেগ শ্রোতার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কি করতে হবে? একটি উপযুক্ত কণ্ঠস্বর আমাদেরকে তৈরি করতে হবে, এবং উপযুক্ত কণ্ঠস্বরের মধ্য দিয়ে কিন্তু আবেগ প্রকাশ করা যায় খুব ভালোভাবে। এবং সে কারণে কি করতে হবে? আমাদেরকে রেওয়াজ করতে হবে, এবং রেওয়াজের মধ্য দিয়ে এই গলার স্বরকে পরিশীলিতভাবে তৈরি করতে হবে। এবং তখন দেখবে যে আমাদের আবেগগুলোকে আমরা খুব সহজেই প্রকাশ করতে পারছি। এবং সেটি কিন্তু একদিনের চর্চাতে সম্ভব নয়। সেটি করতে হলে কি করতে হবে? দীর্ঘ অনুশীলনের প্রয়োজন রয়েছে। সে কারণে একজন নবীন আবৃত্তিকারকে কি করতে হবে? একজন নবীন আবৃত্তিকারকে একটি কবিতার সঠিক অর্থ বুঝতে হবে, কবিতার ভাব বুঝতে হবে, এবং সেটি বুঝে তাকে আবেগ প্রকাশ করতে হবে। এছাড়া আবেগ অনুশীলনের জন্য আরো কতগুলো বিষয় রয়েছে। যেমন ধরো, একটি নবীন আবৃত্তিকারকে বেশি বেশি করে কবিতা, ছড়া, নাটক এই বিষয়গুলোকে খোলা গলায় পাঠ করতে হবে, এবং সেই সাহিত্যকর্মের মধ্যে অর্থাৎ সেই কবিতা বা ছড়ার মধ্যে যে আবেগের অংশগুলো থাকবে সেগুলোকে খুব ভালোভাবে চর্চা করতে হবে এবং প্রকাশ করতে হবে। এছাড়া আমাদের মনের মধ্যে যে ভয়, ঘৃণা, ভালোবাসা বা বিদ্বেষ রয়েছে সেগুলোর প্রকাশ করতে হবে আমাদের আবেগের মধ্য দিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম আবেগটা আসলে কি। তো আমরা এখন জানবো অভিব্যক্তি কাকে বলে। অভিব্যক্তি হচ্ছে এমন একটা বিষয় যখন আমরা একটি জিনিস দেখে খুব বিস্মিত হই কিংবা কৌতুক বোধ করি, সেখান থেকেই কিন্তু অভিব্যক্তি সৃষ্টি হয়। যখন আমরা জিনিসটি দেখে খুব বিস্মিত হয়ে যাই বা বিস্ময় প্রকাশ করি বা কৌতুক বোধ থেকে আমাদের মনের মধ্যে যে অনুভূতি জাগ্রত হয় তার প্রকাশ হচ্ছে আমাদের অভিব্যক্তি। অর্থাৎ আমরা ভয় পেলে আমাদের মুখের মধ্যে একটি ভয়ের ভাব চলে আসে, এবং যখন আমরা খুব আনন্দের একটি বিষয়ের মধ্যে থাকি তখন আমাদের মুখের মধ্যে কিন্তু সে আনন্দের যে একটি ব্যাপার সেটি চলে আসে। এবং আমরা যখন রাগ হই, রাগান্বিত হই, সেই রাগের বিষয়টি কিন্তু আমাদের মুখের গঠনের মধ্যে চলে আসে। তো সেটি হচ্ছে আসলে আমাদের অভিব্যক্তি। এবং একজন আবৃত্তিকারকে অবশ্যই
অবশ্যই অভিব্যক্তির বিষয়ে ভাবতে হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো শিক্ষার্থীরা আমরা জানলাম অভিব্যক্তি কাকে বলে। এবার আমরা জানব রস। রস কি? রস মূলত হচ্ছে যে আস্বাদন করা, অর্থাৎ মানুষের মনের মধ্যে যে অজস্র ভাব থাকে সেখান থেকে কিন্তু রসের সৃষ্টি হয়েছে। এবং প্রাচীন যে সংস্কৃত পণ্ডিত ভরত, তিনি তার নাট্যশাস্ত্রে বলেছেন যে রস ছাড়া কোনো বিষয়ে প্রবর্তনা হয় না, অর্থাৎ রস ছাড়া কোনো কাব্য সৃষ্টি করা যায় না। সে কারণে একজন মানুষ যখন একটি কবিতা পাঠ করে বা একটি সাহিত্য পাঠ করে তার মনের মধ্যে যে আবেগটি তৈরি হয় সেখান থেকে কিন্তু রসের উৎপত্তি হয়ে থাকে। এবং একটি কবিতায় দেখা গেছে যে শুধুমাত্র একটি রস থাকে না, একটি কবিতায় বিভিন্ন রসের উপস্থিতি আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি। অর্থাৎ একটি কবিতার একটি মূল রস থাকে এবং সেই সঙ্গে আর কতগুলো রসের উৎপত্তি সেখানে দেখা যায়। যেমন ধরো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি। এই মেঘনাদবধ কাব্যটি কিন্তু বীররসের একটি কবিতা, কিন্তু সেখানে একটি করুণ রসের উপস্থিতি আমরা দেখতে পাই। এখানে মেঘনাদ বীরের মতো লড়াই করে প্রাণ দিয়েছেন, সে কারণে এটি একটি বীররসের কবিতা, কিন্তু পাশাপাশি তার মৃত্যু যে ঘটেছে সেখানে একটি করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল, সে কারণে এখানে করুণ রসের উপস্থিতি দেখা যায়। তো এরকম করে আমরা জানতে পারলাম যে রস জিনিসটি আসলে কি। তো আমাদের এখানে আমাদের মনে যে 9টি স্থায়ী ভাব আছে, সেই 9টি স্থায়ী ভাব থেকে কিন্তু আসলে 9টি রস সৃষ্টি হয়েছে। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ 9টি রস হলো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি শৃঙ্গার বা আদিরস। নারী এবং পুরুষের প্রেম, ভালোবাসা, বিরহ ভাব থেকে শৃঙ্গার রসের উৎপত্তি হয়েছে এবং শৃঙ্গার রসের সৃষ্টি হয়েছে। যেমন একটি কবিতা, তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনেকবার। অর্থাৎ এখানে একটি রস সৃষ্টি হয়েছে, কবিতাটির মধ্যে একটি মিলনের ভাব সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে শৃঙ্গার রসের সৃষ্টি হয়েছে। এবং আমরা যখন শৃঙ্গার রসের কবিতা আবৃত্তি করবো তখন আমাদের কণ্ঠটাকে একটু গম্ভীর করে গম্ভীর আবেগ সেখানে প্রকাশিত করতে হবে। তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনেকবার। তারপর আমরা দেখতে পাচ্ছি বীর রস। বীর রসের কবিতা হচ্ছে, বীর রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। সাধারণত দয়া, ধর্ম, দান অথবা মহত্তর কোনো সংগ্রামের জন্য মানুষের মনে যে উৎসাহ জন্মায় সেই ভাব থেকে বীর রসের সৃষ্টি হয়েছে। এখানে একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বীর রসের একটি কবিতা, একটি বহুল বিখ্যাত কবিতা। যেমন ধরো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি, বলবীর বল উন্নত মমশীল, শির বিহারী নতশীল আমার শিখর হিমাদ্রি, বলবীর বল উন্নত মমশীল। এই কবিতাটি যখন বীর রসের কবিতাটি যখন আমরা আবৃত্তি করবো তখন আমাদের কণ্ঠকে কী করতে হবে, অত্যন্ত উঁচুতে নিয়ে গিয়ে সেই বীর রসের কবিতাটিকে আবৃত্তি করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি রৌদ্র রস। স্থায়ীভাবে ক্রোধ থেকে রৌদ্র রসের সৃষ্টি হয়েছে এবং অন্যায়কারীর প্রতি আমাদের মনে যে প্রচণ্ড রাগের সৃষ্টি হয় তার প্রকাশ ঘটে রৌদ্র রসে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হাস্যরস। হাস্যরস থেকে হাস্যরসের উৎপত্তি হয়েছে। হাস্যরসের কবিতা আমাদের মনে আনন্দ দেয়, নির্মল হাসি জাগিয়ে তোলে এবং নির্মল হাসির আনন্দে আমাদের মনকে ঘুরিয়ে তোলে। সে কারণে আমরা যখন হাস্যরসের কবিতা পড়বো তখন আমাদের মনটাকে বেশ হাসি এবং আনন্দের ভেতর থেকে সেই কবিতাটাকে আবৃত্তি করতে হবে। যেমন ধরো, সর্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার, খিদে পেয়ে পানি খায় চিবিয়ে। পানি কিন্তু চিবিয়ে খাওয়া যায় না, এটি একটি মজার হাস্যরসের কবিতা। তো সে কারণে আমাদের কণ্ঠকে সেরকম একটি হাসি বা আনন্দের মধ্য দিয়ে আমাদের আবেগকে প্রকাশ করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি করুণ রস। স্থায়ীভাবে শোক থেকে করুণ রসের উৎপত্তি।
মানুষের জীবনে যখন দুঃখ আসে, বেদনা আসে, মানুষ তখন কি হয়? শোকাভাবে নিমজ্জিত হয় এবং সাহিত্যে শোকভাব প্রকাশই করুণ রস। আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কলিকবি জসীমউদ্দীনের কবর কবিতাটি একটি করুণ রসের কবিতা। এইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। এটি একটি করুণ রসের কবিতা এবং করুণ রসের কবিতা যখন আমরা আবৃত্তি করবো তখন আমাদের কণ্ঠটা একটু কাঁদো কাঁদো ভাব চলে আসবে, একটি দুঃখ ভাব আমাদের কণ্ঠের মধ্যে চলে আসবে এবং আমাদের আবেগকে আমরা ঠিক সেভাবে প্রকাশ করব। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে ভয়ানক রস, ভয় এ রসের স্থায়ী ভাব এবং ভীত মনোভাব থেকে এ রসের উৎপত্তি। এবং ভয়ানক রসের কবিতা যখন আমরা আবৃত্তি করব তখন আমরা কিভাবে আবৃত্তি করব? আমরা একটু ভয় ভয় থেকে, একটু নিচু স্বর থেকে কবিতাটিকে আবৃত্তি করব। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি বিভৎস রস, ঘৃণার ভাব থেকে এই রসের উৎপত্তি। কোনো ঘৃণ্য বিষয় শুনলে আমাদের মনে যে ঘৃণার ভাব জন্মায় তা থেকে বিভৎস রসের সৃষ্টি হয়। এবং এই রসের কবিতা যখন আমরা আবৃত্তি করব তখন আমরা একটু উঁচু থেকে কবিতাটি আবৃত্তি করব। যেমন ধরো, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত। এরকম যখন বিভৎস রসের কবিতা আবৃত্তি করবো তখন আমাদের কণ্ঠটাকে উঁচুতে নিয়ে গিয়ে সেই ঘৃণা এবং ঘৃণার ভাবকে প্রকাশ করতে হবে। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত রস। অদ্ভুত রসের স্থায়ী ভাব হচ্ছে বিস্ময়। সাহিত্যের যা কিছু আমাদের বিস্ময় বোধকে, সাহিত্যে যা কিছু আমাদের বিস্ময়বোধকে অনুভবযোগ্য করে তোলে তাই হচ্ছে অদ্ভুত রস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শান্ত রস। শান্ত রস হচ্ছে পরম শান্তি বা নির্বেদ ভাব থেকে শান্ত রসের উৎপত্তি হয়ে থাকে এবং ভাবমনে যে বৈরাগ্যের সৃষ্টি হয় সাহিত্যে তারই প্রয়োগ ঘটে, পাঠক চিত্তে শান্ত রসের সৃষ্টি হয়। এবং শান্ত রসের কবিতাটি যখন আমরা আবৃত্তি করবো তখন মনটাকে খুব শান্ত সমাহিত করে আমাদেরকে সেটি আবৃত্তি করতে হবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা বাকি রস নিয়ে আলোচনা করেছি। তো এইভাবে যখন তোমরা কোনো কবিতা আবৃত্তি করবে সে কবিতার প্রত্যেকটি শব্দ এবং প্রতিটি বাক্যের অর্থ বুঝে, ভাব বুঝে আবেগ প্রকাশ করবে এবং সেই সঙ্গে কবিতার রস বুঝে তোমাদের আবেগকে, অভিব্যক্তিকে প্রকাশ করবে। তাহলে দেখবে যে আবৃত্তি অত্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে এবং সেটি শ্রোতার কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে। তো শিক্ষার্থীরা আমরা আজকে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি আবৃত্তি করব এবং আবৃত্তি করার আগে চলো আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু কথা জেনে নিই। শিক্ষার্থীরা জীবনানন্দ দাশ 1893 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যানন্দ দাশ এবং মা কুসুম কুমারী দেবী বা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস কিন্তু একজন কবি ছিলেন এবং তিনি অনেক শিশুতোষ কবিতা রচনা করেছেন। সেই সময় ব্রহ্মবাদী পত্রিকায় সেগুলো প্রকাশিত হয়েছে এবং কুসুম কুমারী দেবীর একটি কবিতা তোমরা কিন্তু অনেক পড়েছ, আদর্শ ছেলে, এবং সেই কবিতার দুটি বিখ্যাত লাইন হচ্ছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাই না? এই কবিতাটা কিন্তু তোমরা অনেকে পড়েছ, একটি চমৎকার কবিতা। তো জীবনানন্দ দাশ এরকম একটি শিক্ষিত সাহিত্যিক এবং সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছে। তিনি 1915 সালে ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং তারপর 1917 সালে তিনি আইএ পাশ করেন ব্রজমোহন কলেজ থেকে। তারপর আমরা দেখি যে তিনি পড়াশোনার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, ইংরেজি সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং 1921 সালে তিনি দ্বিতীয় বিভাগে এমএ পাশ করেন। তারপর আমরা দেখি যে জীবনানন্দ
দাশ কর্মজীবনে প্রবেশ করেন এবং 1923 সালে তার কর্মজীবন শুরু হয়। তিনি কলকাতার সিটি কলেজে ভাষা এবং সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কাজে যোগদান করেন এবং তার কর্মজীবন শুরু হয়। শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ বাংলা কাব্যে জীবনানন্দ দাশ নিঃসন্দেহে একজন অত্যন্ত উজ্জ্বল একটি নক্ষত্র এবং তিনি প্রকৃতি নিয়ে কবিতা রচনা করেছেন বিভিন্ন সময়ে এবং তার যে প্রথম কবিতা সেটি হচ্ছে বর্ষ আবাহন, যেটি 1919 সালে তার পিতা সত্যানন্দ দাশ সম্পাদিত ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 3য় সংখ্যায়। তো তখন থেকেই জীবনানন্দ দাশের সাহিত্য জীবনের শুরু হয় এবং বাংলা কাব্যে তিনি প্রকৃতির কবি হিসেবে পরিচিত। বুদ্ধদেব বসু তাকে যথার্থ অর্থে প্রকৃতির কবি এবং প্রকৃত কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন। এ কারণে বাংলার রূপবৈচিত্র্য তাকে এত বেশিভাবে অনুপ্রাণিত করেছিল যে তিনি তার সাহিত্য জীবনের সর্বত্র ক্ষেত্রে এই প্রকৃতিকে নিয়ে তার কাব্য রচনা করেছিলেন এবং তিনি সেখানেই নিবেদিত ছিলেন। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতায় আমরা দেখি যে সেখানে 61টি কবিতার মধ্যে প্রতিটি কবিতার মধ্যে কিন্তু প্রকৃতির বিষয়টি উঠে এসেছে এবং তার যে বনলতা সেন যে কবিতাটি আছে সেটি অত্যন্ত রোমান্টিক একটি কবিতা, বাংলা সাহিত্যে একটি রোমান্টিক কবিতা হিসেবে পরিচিত এবং তিনি শিক্ষা এবং অধ্যাপনার সূত্রে ইংরেজি সাহিত্যের সাথে তার এত বেশি পরিচয় ছিল যে তিনি বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক ইংরেজ কবির সাথে তার মিল চোখে পড়ে। যেমন ধরো রোমান্টিক কবি জন কিটসের সাথে তার অনেক মিল ছিল, তাদের চিন্তা চেতনায় বোধে তাদের ছিল অনেক মিল, যেটি চোখে পড়ার মতো ছিল এবং তাদের দুজনের জীবনের পথরেখা ছিল প্রায় একই রকম। তো জীবনানন্দ দাশ প্রকৃতির কবি ছিলেন এবং তিনি রোমান্টিক কবি ছিলেন, অনেক রোমান্টিক কবিতা রচনা করেছেন এবং তার কবিতায় বাংলার ঐতিহ্য ইতিহাস এগুলো উঠে এসেছে। বাংলার অজস্র গাছ, ফুল, পাখি, নদী এগুলো উঠে এসেছে। সেই সঙ্গে প্রাণী জগৎ, যেমন ধরো হাঁস, সজারু, দোয়েল, কোয়েল, লক্ষ্মী প্যাঁচা এগুলো উঠে এসেছে। সেই সঙ্গে উদ্ভিদ জগৎ, যেমন ধরো ফণী মনসা, সতীবন, জাম, বট, হিজল, অসংখ্য গাছ এগুলো উঠে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্রকৃতিকে নিয়ে, বাংলার সমস্ত প্রকৃতিকে নিয়ে তিনি কবিতা রচনা করেছেন এবং সেটি অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা, যেগুলি পড়লে আমাদের সত্যি মন ভালো হয়ে যায়। তো জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান, পরবর্তীতে আমরা দেখি। তিনি আসলে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি হারিয়ে যাননি বাংলার প্রকৃতি থেকে, বাংলার কাব্য সাহিত্য জগৎ থেকে। সে কারণে আমরা দেখি যে তিনি তার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে তিনি বারবার করে তার মৃত্যুর পরে তিনি বারবার করে এই বাংলার প্রকৃতির মধ্যে ফিরে আসবেন, যেটি আমাদের আজকের এখানে যে কবিতা আছে আবার আসলে ফিরে, এই কবিতাটির মধ্যে তার সেই আত্মীয় প্রকাশিত হয়েছে। তো চলো আমরা আজকে কবিতাটি আবৃত্তি করি, কেমন? আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসবে কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস খবর শুনি। ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিব চেয়ে সুদর্শন নিতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ে ধান ছড়া দিচ্ছে শিশু এক উঠানের ঘাসে,
রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পায়ে ডিঙামায় রাগাবে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে রে দেখিবে ধবল বন আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অর্থাৎ বাংলার প্রকৃতির মধ্যে কিন্তু জীবনানন্দ দাশকে খুঁজে পাওয়া যাবে যে আর্টকে তিনি এখানে ব্যক্ত করছেন। তো শিক্ষার্থীরা চলো আমরা আবার এই কবিতাটি আবৃত্তি করি এবং প্রত্যেকটি জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনি শঙ্খচিল শালিক তারপর ভোরের কাক এরকম কিছু প্রাকৃতিক বর্ণনা এই কবিতার মধ্যে তিনি উঠিয়ে এনেছেন। আমি তোমাদের সুবিধার জন্য কবিতাটি আরেকবার আবৃত্তি করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুর রহিবে লাল পায়, সারাদিনে কেটে যাবে কলমির গন্ধ ভরা জল ঘেঁষে ঘেঁষে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিব যে সুদর্শন মেতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে, হয়তো এক কিশোর সাদা ছেঁড়া পায়ে ডিঙামায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে ধীরে দেখিবে ধবল বন আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তো শিক্ষার্থীরা আমরা আজকে জীবনানন্দ দাশের কবিতা পড়লাম। তোমরা এ পর্যন্ত যে কবিতাগুলো পড়েছো আমাদের অনলাইন ক্লাসে যে কবিতাগুলো আমরা দেখেছি সেই কবিতাগুলো তোমরা বারবার করে চর্চা করবে এবং আমি একটি কথা বারবার তোমাদেরকে বলছি যে সব কিছু আসলে একদিনে সম্ভব নয়, তার জন্য দীর্ঘ অনুশীলনের প্রয়োজন রয়েছে এবং সে কারণে আমাদেরকে কী করতে হবে, বেশি বেশি করে ছড়া কবিতা বই পড়তে হবে এবং সেগুলো আমাদের মধ্যে আত্মস্থ করতে হবে যাতে করে এই বিষয়গুলোর মধ্যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারি। তো তোমাদের পড়াশোনার সাথে সাথে এই বিষয়গুলো তোমরা চর্চা করবে আমি আশা করছি এবং যে কারণে আমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্সট্রা কারিকুলাম যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তোমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য শেখার জন্য, সেই বিষয়গুলোকে কিন্তু আসলে হালকাভাবে দেখতে চলবে না, সেই বিষয়গুলোকে তোমাদেরকে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় মনে করে সেগুলোকে ভেতরেই নিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা প্রতিটি ক্লাস তোমরা বারবার করে দেখবে, সেগুলো আত্মস্থ করবে এই আশা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।